তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি নীতি চৌধুরী, সহকারী শিক্ষিকা, শেওড়াতলী ভুবনেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয় অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে তোমাদের আমি নবম দশম শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞান অধ্যায় চতুর্থ পাঠ 1-2 অধ্যায় চতুর্থ রয়েছে গৃহ সম্পদের ব্যবস্থাপনা। গৃহ সম্পদের ব্যবস্থাপনা পাঠ 1 এবং পাঠ 2 আজকে আলোচনা করব। পাঠ 1-এ রয়েছে অর্থ ব্যবস্থাপনা তথা বাজেট এবং বাজেটের প্রয়োজনীয়তা এবং বাজেটের খাত। এরপরে পাঠ 2-এ রয়েছে বাজেট তৈরির নিয়ম। তো আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব। এখন আমরা আলোচনা করব অর্থ ব্যবস্থাপনা। যেমন মানব জীবনে অর্থের গুরুত্ব অপরিসীম। অর্থের বিনিময়ে আমরা বিভিন্ন দ্রব্য সামগ্রী এবং সেবা সামগ্রী পেয়ে থাকি। তাই অর্থের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে আমাদের অসীম চাহিদাগুলো সীমিত সম্পদ দ্বারা পূরণ করা সম্ভব। গৃহ ব্যবস্থাপনার এই পদ্ধতিগুলো অর্থ ব্যবস্থাপনার ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য। যেমন চাহিদা পূরণ করে লক্ষ্য অর্জনের জন্য অর্থ ব্যবহারে পরিকল্পনা এবং পরিকল্পনাকে বাস্তবায়ন এবং পরে মূল্যায়ন করা হয়। যেহেতু অর্থ একমাত্র বিনিময়ের মাধ্যম, তাই অর্থ দিয়ে আমাদের সব চাহিদাগুলো পূরণ করা সম্ভব। ভবিষ্যতের নিরাপত্তার জন্য আমরা অর্থ সঞ্চয় করতে পারি। এই মূল্যবান সম্পদ সুপরিকল্পিতভাবে ব্যয় করতে যে কৌশলটি অবলম্বন করা হয় তার নামই বাজেট। আসো এখন আমরা বাজেট আলোচনা করব। বাজেট কি সেটা নিয়ে আমরা আলোচনা করব। বাজেট হচ্ছে অর্থ ব্যয়ের পূর্ব পরিকল্পনা। স্পষ্টভাবে বলা যায় বাজেট হচ্ছে আয়ের এবং সঞ্চয় করার পূর্ব পরিকল্পনাই হচ্ছে বাজেট। এছাড়াও বাজেট হচ্ছে কোন কোন খাতে কোন কোন সময়ে কি পরিমাণে ব্যয় করা হবে তার লিখিত বিবরণ। সুপরিকল্পিতভাবে বাজেট তৈরি করলে অর্থের অপচয় কম হয়, অধিকন্তু আমাদের সব চাহিদা পূরণ। তাই আমাদের বাজেট করে যদি আমরা ব্যয় করি তাহলে অনেক শান্তি মিলে এবং প্রশান্তি আসে এবং দেখা যায় যে টাকাটা পরে জমা হয় সেই টাকাটা আমরা ব্যাংকে সঞ্চয় করে আমাদের অর্থ আরও বৃদ্ধি করতে পারি। এরপরে আছে বাজেটের প্রয়োজনীয়তা। বাজেটের প্রয়োজনীয়তা রয়েছে বাজেট পরিবারের আয় ও ব্যয় সম্বন্ধে ধারণা দেয়। এছাড়া আগে একটু বলে রাখি, বাজেট হচ্ছে অর্থ ব্যয়ের একটি চমৎকার কৌশল। বাজেটের প্রয়োজনীয়তা, বাজেট হচ্ছে অর্থ ব্যয়ের একটি পূর্ব পরিকল্পনা। আর বাজেটের প্রয়োজনীয়তা, বাজেট অর্থ ব্যয়ের একটি চমৎকার কৌশল। বাজেট সীমিত অর্থ দ্বারা আমাদের সকল চাহিদাগুলো পূরণ করতে সাহায্য করে। বাজেটের প্রয়োজনীয়তাগুলো কি সেগুলো আমরা জানব। যেমন বাজেট পরিবারের আয় ও ব্যয় সম্বন্ধে ধারণা দেয়। পরিবারে কতটা আয় হলো এবং সেই অনুযায়ী কতটা ব্যয় হলো সেটা সম্পর্কে আমরা একটা ধারণা পেয়ে থাকি। তারপর হচ্ছে পরিবারের অপচয় রোধ করে এবং সচ্ছলতা আনে। পরিবারে যে অপচয় হতো সেটা যদি বাজেট করে করা হয়, সেই আয়টা যদি বাজেটের মাধ্যমে করা হয় তাহলে দেখা যাবে পরিবারে অনেক অপচয় কম হচ্ছে এবং সচ্ছলতাও আসে পরিবারে। এরপর আছে ভবিষ্যতের জন্য সঞ্চয় ব্যবস্থা নিতে সাহায্য করে। আমরা যদি বাজেটের মাধ্যমে ব্যয় করি তাহলে দেখা যাবে কিছু টাকা প্রতি মাসেই থেকে যায়, সেই টাকাটা আমরা কি করতে পারি? সঞ্চয় করতে পারি। বাজেট পরিবারের সদস্যদের মিতব্যয়ী হতে সাহায্য করে। বাজেটের মাধ্যমে যদি ব্যয় করা হয় দেখা যায় অনেক খরচ কম হয় এবং পরিবারের সবাই মিতব্যয়ী হয়ে ওঠে। বাজেট করে অর্থ ব্যয় করলে সময় ও শক্তি সাশ্রয় হয়। এছাড়াও রয়েছে
বাজেট পরিবারের সদস্যদের সকল চাহিদা পূরণ করে, তাদের মনে সন্তুষ্টি আনে। বাজেটের মাধ্যমে ব্যয় করলে পরিবারের সবাই কিন্তু খুশি থাকে এবং তাদের মনে একটা অন্যরকম শান্তি আসে যে আমরা সকল চাহিদাগুলো এই অসীমিত সম্পদ দ্বারাই পূরণ করতে পারছি। এরপরে আসবো বাজেটের খাত। এখন আমরা বাজেটের খাত নিয়ে আলোচনা করব। বাজেটের খাত নিয়ে আলোচনা করার আগে যেটা জানতে হবে যে বাজেটের খাত তৈরি করতে আমাদের প্রথমেই মাথায় রাখতে হবে যে কোন কোন বিষয়গুলো আমরা বাজেটের খাতের ভিতরে আনবো সেটি লক্ষ্য রাখতে হবে। আমাদের দৈনন্দিন জীবনের চাহিদা কী, যেমন আমাদের মৌলিক চাহিদা কয়টি, 5টি, এটি রাখতে হবে। যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। এই 5টি বিষয় কিন্তু মূল আগে রাখতে হবে। এরপরে এই খাতগুলো অবশ্যই রাখতে হবে। এই খাতে কি কি পরিমাণ ব্যয় হবে সেগুলো উল্লেখ করতে হবে। তারপরে পরিবারের সদস্যদেরও চাহিদা অনুযায়ী খাতগুলো সাজাতে হবে। প্রথমে খাদ্য খাত। খাদ্য খাতে কি রয়েছে? খাদ্য খাতে প্রথমে আসবে কি শুকনা খাবার। শুকনা খাবারের মধ্যে কি আছে? শুকনা খাবারে আছে চাল, আটা, চাল, আটা, চাল, মশলা। এরপরে আছে কাঁচা বাজার। কাঁচা বাজার রয়েছে মাছ, মাংস, শাকসবজি, তো শুকনা খাবারে যে মাসকাবারি কি কি লাগে সেগুলো রাখতে হবে। যেমন চাল, ডাল, আটা, মশলা ইত্যাদি আরো অনেক কিছু লাগে, সেগুলো লিখতে হবে। আবার কাঁচা বাজারে কি রয়েছে? মাছ, মাংস, শাক সবজি ইত্যাদি। এছাড়াও আমাদের কিন্তু অনেক কিছু লাগে, সেগুলো আমরা খাতে উল্লেখ করব। এরপরে আসি বাসস্থান। বাসস্থানে কি রয়েছে? যারা নিজস্ব বাড়িতে থাকে তাদের তো কিছু সরকারি ট্যাক্স দিতে হয়। এছাড়াও যারা ভাড়া বাড়িতে থাকে তাদের কিন্তু মাসে একটা সেই অনুযায়ী অ্যামাউন্ট ধরা হয় ভাড়া হিসেবে। তো সেইটা লিখতে হবে ঘর ভাড়া, ঘর ভাড়া, বিদ্যুৎ বিল, গ্যাস, পানি ইত্যাদি। তো বাসস্থান খাতে কি কি আসে? ঘর ভাড়া, সরকারি, এখানে আরো একটা যাবে সরকারি ট্যাক্স। ঘর ভাড়া, সরকারি ট্যাক্স, বিদ্যুৎ বিল, গ্যাস, পানি ইত্যাদি। এরপরে আসি বস্ত্র। বস্ত্র যে প্রতি মাসে বস্ত্র খাতে কি কি দরকার হয়? যেমন পুরনো বস্ত্র মেরামত,
রয়েছে বস্ত্র খাতে পুরনো বস্ত্র মেরামত অথবা নতুন বস্ত্র ক্রয় করা ইত্যাদি খাতেও কিন্তু বস্ত্র খাতে ব্যয় হতে পারে। এরপরে আসি শিক্ষা। শিক্ষায় প্রথমেই আসে কি আসে? বই, খাতা, কাগজ, কলম এইসব। লেখো বই, খাতা, কাগজ, কলম, কাগজ, কলম, পেন্সিল, এছাড়াও প্রাইভেট টিউটর। শিক্ষা খাতে কি কি রয়েছে? বই, খাতা, কাগজ, কলম, পেন্সিল এবং প্রাইভেট টিউটর। এইসব খাতে সাধারণত শিক্ষা খাতে আমরা ব্যয় করে থাকি। এরপর আছে চিকিৎসা। চিকিৎসা খাতে কি যেতে পারে? ঔষধ, ডাক্তার দেখানো, চিকিৎসা খাতে কি রয়েছে? ঔষধ, ডাক্তার দেখানো বা ডাক্তারের ফি ইত্যাদি। এরপর অন্যান্য ব্যক্তিগত কার্যাবলীও রয়েছে, যেমন ভাতা বা হাত খরচ, আমোদ প্রমোদ ইত্যাদি। এরপরে অন্যান্য খরচ রয়েছে, যেমন মেহমানদারি, উপহার বা চাঁদা, যাতায়াত, খবরের কাগজ, ম্যাগাজিন ইত্যাদি, গৃহকর্মীর বেতন। এছাড়াও আমরা আরও একটি খাতে খরচ করে থাকি, যেমন সঞ্চয়। সঞ্চয় ক্ষেত্রে আমরা ভবিষ্যৎ তহবিল, যেটা আমরা ভবিষ্যতে আমাদের কাজে আসবে, সেখানে আমরা কিছু টাকা গচ্ছিত রাখি, সেটাকে বলে সঞ্চয়। তো এখানে আছে ভবিষ্যৎ তহবিল, তারপরে আছে ব্যাংক, ইন্স্যুরেন্স, প্রাইজ বন্ড, সঞ্চয়পত্র ইত্যাদি। এইসব জায়গায় আমরা কি করি? ভবিষ্যতের জন্য কিছু টাকা, এসব খাত ছাড়াও আমরা কিছু টাকা ওইখানে জমিয়ে রাখি। তো এই গেল বাজেটের খাত। এরপরে আসবো আমরা বাজেট তৈরির নিয়ম। বাজেট তৈরির নিয়ম। বাজেট তৈরির কতগুলো নিয়ম আছে যা অনুসরণ করে প্রকৃত বাজেট করা হয়। প্রতিটি কাজ যেমন নিয়ম মাফিক না করলে কাজগুলো সঠিক ও সুন্দরভাবে করা সম্ভব হয় না, তেমনি বাজেট করার সময় কিছু নিয়মের প্রয়োজন হয়। যেমন বাজেট সাধারণত মাসিক ভিত্তিতে করা হয়। যেমন মাসে আমার কতটা আয় হলো সেটা নির্ভর করে আমার অবশ্যই বাজেটটা করতে হবে। ওই আয়টা নির্ধারণ না করে বাজেটটা করলে কিন্তু বাজেটটা সুষ্ঠুভাবে হবে না। এরপরে আসে যে যে সময় বাজেট করা হবে তা পরিবারের সদস্যদের প্রয়োজনীয় দ্রব্য সেবা কর্মের একটি তালিকা নির্ধারণ করতে হবে। এখানে বলা হয়েছে যে যে বাজেটটা করবে তার কিন্তু পরিবারের সবার কার কি দরকার, কার কি প্রয়োজন সেটা সম্বন্ধে ধারণা থাকতে হবে। সেটা জেনে তারপর তার বাজেটটি করলে কিন্তু বাজেটটি সুষ্ঠু হবে। এরপরে আছে যে তালিকাভুক্ত প্রতিটি দ্রব্যর মূল্য নির্ধারণ করার আগে সব জিনিসগুলো বাজার দর সঠিকভাবে জানতে হবে। যে বাজেটটি করবে তার কিন্তু অবশ্যই বাজার দর সম্পর্কে ধারণা থাকতে হবে। যেমন বাজারে কোন জিনিসটির কেমন দাম সেটি কিন্তু তার অবশ্যই জানতে হবে। যে বাজেটের তালিকাটি করবে, যে বাজেটের খাতটি তৈরি করবে, তার অবশ্যই কিন্তু বাজার দর সম্পর্কে জানতে হবে। তার যদি ধারণা নাও থাকে, পরিবারের বিভিন্ন সদস্য যারা আছে তাদের কাছ থেকেও কিন্তু সে মতামত গ্রহণ করতে পারে এবং মতামত গ্রহণের মাধ্যমে কিন্তু বাজেটটি তৈরি করতে পারে। এরপরে আসে আনুমানিক আয়ের সাথে ব্যয়ের একটি সমতা রক্ষা করতে হবে। যেমন আয় এবং ব্যয় এটা যেন কম বেশি না হয়, দুটা সমান থাকতে হবে। কম হলে ভালো, কিন্তু
বেশি যেন না হয়। আয়ের চেয়ে যদি বাজেটের খাত বেশি হয়ে যায় তখন কিন্তু সেখানে অস্বচ্ছতা দেখা দেয়। তাই আয় এবং ব্যয় সমতা রাখতে হবে। এরপরে আছে কোন খাতে কত ব্যয় করা যাবে তা নির্ধারণ করা। কোন খাতে কত ব্যয় হবে তা নির্ধারণ করতে হবে। যেমন আমাদের খাদ্য খাতে কিন্তু সবচেয়ে বেশি ব্যয় হয়, তাই খাদ্য খাতে আমাদের টাকার পরিমাণটা বেশি রাখতে হবে এবং অন্যান্য খাতে তার সমতা রেখে টাকার পরিমাণটা ব্যয় করতে হবে। পরিশেষে বাজেটটিকে পরীক্ষা করতে হবে যেন বাজেটটি সুষ্ঠু হয় এবং সেটিকে বাস্তবায়ন করা যায়। তো সেটিকে আমরা তখনই বাস্তবায়ন করব দেখব যখন বাজেটটি সব দিক দিয়ে ঠিক আছে, তখন সেটিকে আমরা বাস্তবায়ন করব এবং সেটি কার্যকর করব। এরকম বাজেটকে উল্লেখিত বাজেটটিতে আয় ও ব্যয়ের পরিমাণ সমান। এখানে উপরে একটি বাজেটের নমুনা দেয়া রয়েছে, যেমন খাদ্য খাতে কি কি রয়েছে: শুকনো বাজার, কাঁচা বাজার, বাসস্থান ভাড়া, বিদ্যুৎ, গ্যাস বিল, এগুলো আগে আলোচনা করেছি। এই যে বিভিন্ন খাতে কতটা খাত এবং সম্ভাব্য খরচ, ছোট খরচ আর শতকরা হার কত, এটা সম্পর্কে একটি তালিকা বা চার্ট দেয়া হলো। এই চার্টটি তোমরা দেখবে, বাসায় বসে দেখবে এবং এটি বাসায় তৈরি করার চেষ্টা করবে নিজে নিজে। দেখো, উল্লেখিত বাজেটটিতে আয় ও ব্যয়ের পরিমাণ সমান। উপরে যে বাজেটের যে খাতটি দেওয়া রয়েছে সেটি কিন্তু আয় ও ব্যয়ের পরিমাণ সমান রয়েছে। এরকম বাজেটটি সুষম বাজেট বলা হয়। যেমন আয় ও ব্যয়ের সমান থাকে সেটিকে কি বলা হয়? সুষম বাজেট বলা হয়। যে বাজেটে আয়ের চেয়ে ব্যয় বেশি হয় তাকে বলা হয় কি? ঘাটতি বাজেট। যে বাজেটে আয়ের চেয়ে ব্যয় বেশি হবে সেটিকে কি বলা হয়? ঘাটতি বাজেট। এছাড়া বাজেটে যদি আয়ের চেয়ে ব্যয় কম হয় সেটি হচ্ছে উদ্বৃত্ত বাজেট। যেটিতে আয়ের চেয়ে ব্যয় কম হয় তাকে বলা হয় উদ্বৃত্ত বাজেট। আর উদ্বৃত্ত বাজেট হচ্ছে সবচেয়ে ভালো বাজেট। ঘাটতি বাজেট কখনোই কাম্য নয়, কারণ এরকম বাজেট ঋণের বোঝা বাড়ে। তো এই যে আমরা জানলাম যে আয় ও ব্যয় যদি সমান থাকে তখন আমরা কি বলবো? সেটাকে কি বাজেট বলবো? সুষম বাজেট। আর যদি আয়ের চেয়ে ব্যয় বেশি হয় তখন কি বাজেট? ঘাটতি বাজেট। আর আয়ের চেয়ে ব্যয় কম হয় তখন আমরা তাকে কি বলবো? উদ্বৃত্ত বাজেট, যেটি হচ্ছে সবচেয়ে ভালো বাজেট। তো এই যে আমরা বাজেটের নিয়মগুলো শিখলাম, তো এগুলো আমরা বাসায় ট্রাই করব। এরপরে যাব বাড়ির কাজে। তোমরা সবাই বাড়ির কাজ লিখে নাও। তো আজকে তোমাদের বাড়ির কাজ হচ্ছে একটি 30,000 টাকার বাজেটের নমুনা তৈরি করে দেখো। অবশ্যই তোমরা মনে রাখবে যে বাজেটের প্রথমে খাত, সম্ভাব্য টাকা, মোট খরচ এবং বাজেটের শতকরা হার এটি কিন্তু উল্লেখ করতে হবে এবং কোন খাতে কতটা ব্যয় হয়েছে এটা কিন্তু থাকতে হবে। তো এই ছিল আমার আজকের ক্লাস। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাড়িতে থাকবে, এই শুভকামনা জানিয়ে আজকের মতো এটুকু। ধন্যবাদ সবাই।